great architect of independent Bangladesh. রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হলো 7 দিনের জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা। 11তম এ আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7 জনের হাতে তুলে দেন জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার। শেখ হাসিনা বলেন, শুধু চাকরি খোঁজা নয়, থাকতে হবে দেয়ার মানসিকতাও। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান তিনি। যেহেতু আমরা নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছি, এসএমই ফাউন্ডেশনেও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, তাহলে তো আমি মনে করি যে আমাদের পুরুষরাও ঘরের বোন নামে বা বোনের নামে কারো নামে এই এসএমই ফাউন্ডেশনে যুক্ত হতে পারেন। এই সুযোগটা আপনারাও নিতে পারেন, সবাই নিতে পারেন। পরিবেশ বান্ধব শিল্প ও বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দেন শ্রমঘন শিল্পে মনোযোগ দেওয়ার। আমার দেশের মানুষকে কাজ দিতে হবে, এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। শিল্প আমাদের গড়ে তুলতে হবে, কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না। প্রধানমন্ত্রী জানান, বৈশ্বিক কারণে মূল্যস্ফীতি বেড়েছে, কমাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার। আরও উন্নতি করতে পারতাম যদি না এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন না হতো। কোভিড-19 অতিমারি এর সাথে আবার যুক্ত হয়েছে। আপনারা দেখেছেন যে প্যালেস্টাইন গাজায় কিভাবে ইহুদিরা গণহত্যা চালাচ্ছে। এরপর পণ্য পরিবহন, সঞ্চালন, বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি, সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। নারী উদ্যোক্তাদের জন্য আরও সুযোগ সৃষ্টির তাগিদও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি আমার বোনদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। একটা অংশকে বাইরে রেখে সেই সমাজ। জন্মের সময় সবকিছুই ঠিকঠাক ছিল, তবে 11 মাস বয়সে চোখের গ্লোকোমা নিয়ে অন্ধত্ব বরণ করতে হয় ইমতিয়াজুল ইসলামকে। 2 চোখে অস্ত্রোপচার হলেও সুফল মেলেনি, তারপরও থেমে থাকেনি। কিছুদিন মাদ্রাসায় পড়ে অন্ধত্ব নিয়ে হয়েছে কোরআনে হাফেজ। তারপর অন্ধত্বের জন্য ভর্তি নিতে চায়নি কোনো স্কুল। পরে জেলা প্রশাসকের সুপারিশে বান্দরবান সরকারি স্কুলে ভর্তি হয়। কম্পিউটার প্রোগ্রামার হওয়ার স্বপ্ন ছিল, তাই ভর্তি হয়েছিল বিজ্ঞান বিভাগে। কিন্তু দৃষ্টিহীনতার কারণে মানবিকে স্থানান্তর করতে হয় তাকে। এবারের এসএসসি পরীক্ষায় একজন শ্রুতি লেখকের সহায়তায় অংশ নিয়ে জিপিএ 4.61 পেয়ে উত্তীর্ণ হয় ইমতিয়াজ। মানবিকে পড়লেও প্রোগ্রামার হওয়ার লক্ষ্য থেকে সরে আসেনি ইমতিয়াজ। বাসায় অবসরে কম্পিউটারে ধ্যান জ্ঞান তার। আমার যেটা স্বপ্ন সেটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি বর্তমানে। আমি অনলাইনে বিভিন্ন রিসোর্স থেকে প্রোগ্রামিং শিখে যাচ্ছি। আমার ইনশাআল্লাহ স্বপ্ন আছে আমি বিখ্যাত একজন প্রোগ্রামার হব। দৃষ্টি প্রতিবন্ধী হলেও মেধাবী ইমতিয়াজের প্রচণ্ড ইচ্ছাশক্তির কারণে তাকে নিয়ে কখনো হতাশা দানা বাঁধেনি বাবা মায়ের মনে। তাই তো পৌরসভার খণ্ডকালীন গাড়ি চালক বাবা সামর্থ্যের সবটুকু দিয়ে পাশে আছেন, আর তার পড়াশোনার সব দায়িত্ব মাথায় তুলে নিয়েছেন মা। পাশে বসে নিজে পড়ে পড়ে দৃষ্টিহীন সন্তানকে শিখিয়েছেন পাঠ। যে ভালো রেজাল্ট করছে আমি খুব খুশি। আমি দোয়া করি আমার ছেলে আরো ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। সরকারভাবে কোনো সাহায্য সহযোগিতা পায় তাহলে তার স্বপ্নের কাঠ গড়ায় যায়, ও শেষ পর্যন্ত স্বপ্ন শিহরে পৌঁছাতে পারবে আর কি। দৃষ্টি প্রতিবন্ধিতা আর শত সীমাবদ্ধতা নিয়ে শিক্ষা জীবন চালিয়ে যাওয়া ইমতিয়াজের প্রশংসা শিক্ষকদের মুখেও। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে প্রতিদিন স্কুলে হাজির থাকতো এবং নির্ধারিত সময়ে তার মা এসে দিয়ে যেত, আবার ছুটি হলে তার মা নিয়ে যেত। সে ক্লাসে মনোযোগী ছিল, সে কারোর সাথে কোনো সময় ঝগড়া করতো না। আগামীর স্বপ্ন পূরণে সরকারি সহযোগিতা চায় অদম্য শিক্ষার্থী ইমতিয়াজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পেশায় ডাক্তার, কিন্তু নেশায় পরিব্রাজক। স্বপ্ন ছিল এভারেস্ট জয়ের, সে স্বপ্নই বাস্তবে পরিণত করলেন চট্টগ্রামের ছেলে ডাক্তার বাবর আলী। সেই সাথে দীর্ঘ 11 বছর পর পৃথিবীর শীর্ষ চূড়ায় পা পড়ল কোনো বাংলাদেশির। নেপালের স্থানীয় সময় রোববার সকাল 8:30টার দিকে এভারেস্টের চূড়ায় স্পর্শ করেন বাবর।
তুলে ধরেন লাল সবুজের পতাকা। সামিটের পর আবারও নেমে আসতে শুরু করেন বাবর। ক্যাম্প 4-এ নামার পর তিনি সামিট করবেন বিশ্বের 4র্থ শীর্ষ পর্বত লোটসে। এটি জয় করলে একসাথে এই দুটি পর্বত আরোহণে তিনিই হবেন প্রথম বাংলাদেশি। আমি দুই এন্ডে মোটামুটি যোগাযোগ করছিলাম। একজন হচ্ছে এক্সপিডিশন অপারেটর যিনি আছেন, ওনাদের মালিক বোধা রাজভান্ডারী ভদ্রলোকের নাম, ওনার সাথে করছিলাম, এবং বেস ক্যাম্প ম্যানেজারের সাথে যোগাযোগ করছিলাম। দুই এন্ডে একসাথে 8:30 বাজে খবর এলো যে বাবর সামিট করেছে। বাবরের বাড়ি হাটহাজারীর নজুমিয়া হাটে। তার সাফল্যের খবর পৌঁছেছে পরিবারেও। রাতভর সন্তানের সাফল্যের জন্য প্রার্থনায় থাকা বাবা মা তাই আনন্দে আবেগ আপ্লুত। যখন উঠছে তখন শুনেছি খুব খুশি রাখতে পড়ার মতো না। এখন আল্লাহর কাছে দোয়া করতেছি যাতে আল্লাহ সহিসার মধ্যে তাকে নিচে নামিয়ে আনে। আতঙ্ক টেনশন সবগুলা কাজ করছে, এখন খুব খুশি ওইটা কি ও এখন নেমে আসো। তবে খুব একটা মসৃণ ছিল না বাবরের যাত্রা। পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ। কঠিন সংগ্রামে নিজেকে প্রস্তুত করার পাশাপাশি বেগ পেতে হয়েছে অর্থ সংগ্রহে, যা সমন্বয় করেছে পরিব্রাজকদের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স। প্রথমে চেষ্টা করলাম স্পন্সর, দুঃখজনকভাবে আমরা বিগ শট কাউকে পাইনি। বাবরের সাফল্যের খবরের জন্য রাত জেগে অপেক্ষায় ছিলেন বন্ধু ও স্বজনরা, তাই তাদের আনন্দও বাঁধ ভাঙা। খুব আনন্দের, এবং সবাই কিন্তু একটা টেনশন এবং বইয়ের মধ্যে ছিলাম। ফার্স্ট যখন ফরহান ভাই আমাকে নিউজটা দিচ্ছিল যে মেসেজ আসছে, ফরহান ভাই আর আমরা দুজনেই কান্না করছিলাম। ট্রেকিংয়ে বাবরের হাতেখড়ি 2010 সালে। সমরেশ মজুমদারের বই পড়ে পাহাড়ের প্রেমে পড়া বাবর এরপর জয় করেছেন বিশ্বের 9টি পর্বতশৃঙ্গ। এভারেস্ট জয়ের তার যাত্রা শুরু হয় গত 1 এপ্রিল। এর আগে দেশের 64 জেলা ভ্রমণ করেন পায়ে হেঁটে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দ্বিতীয় দফার উপজেলা ভোট প্রচারণায় সরগরম মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুর। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় শিবালয় উপজেলা। এখানে প্রচারণায় বাধা ও আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ প্রার্থীদের। থানায় হয়েছে একাধিক মামলাও। কেউ করেছেন পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ। আমার কর্মীদের উপর জুলুম করতেছে, ভোটাররা যাতে ভোট দিতে না যায়। আপনারা দেখেন অনেক জায়গায় ভোটারদেরকে ভয়ভীতি দেখাইতেছে। আমার কর্মীরা যখন পোস্টার লাগায় তখন তিনি রড দিয়ে তাদের উপরে হামলা চালিয়েছে। সকলেই চেষ্টা করে, হামলা হলে একটা প্রতিরোধ করতে চায়, সেটি সেই জন্যে আমার পক্ষ থেকে আমি কোথাও বাধা দেইনি। হামলা ও বিক্ষোভের ঘটনায় শঙ্কা থাকলেও যোগ্য ব্যক্তিকেই ভোট দিতে চান ভোটাররা। দেশের যে উন্নতি করবে, যে রাস্তাঘাট পরিষ্কার করবে, যে গরিব দুঃখীকে দেখবে। আমরা এমন একজন প্রার্থীকে চাই, এমন একজন প্রার্থী আসুক যে নাকি আমাদের অত্র এলাকায় সন্ত্রাস মুক্ত, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। আমরা ভোটারদেরকে এইটাই আশ্বস্ত করতে চাই যে আমাদের যে 21শে মে যে উপজেলা পরিষদ নির্বাচন, এই ভোট তারা অবাধে তারা ভোট কেন্দ্রে আসতে পারবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। গণসংযোগে ব্যস্ততা বেড়েছে বগুড়ার আদমদিঘি, দুপচাচিয়া ও কাহালু উপজেলায়। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাস্তাঘাট, স্কুল, কলেজ, ড্রেনেজ ব্যবস্থা, সামাজিক অবক্ষয় থেকে নেশামুক্ত একটি উপজেলাকে আমি উপহার দেব। সার্বজনীন নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাহালুর মানুষ আমার সঙ্গে আছে। আমি আমার বিজয়ের জন্য শতভাগ আশাবাদী। প্রথম ধাপের মতো দ্বিতীয় দফার ভোট সুষ্ঠু হবে এমন আশ্বাস নির্বাচন কর্মকর্তার। নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আশা করি আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে আগামী 21শে মে। সরাবান তহুরা জিনিয়া, চ্যানেল 24। পুরাতন ঢাকার যানজট আর ঘনবসতির ভোগান্তি অনেকেরই জানা। অবস্থা আরও শোচনীয় হয় যখন এই যানজট কবলিত রাস্তায় চলে খোঁড়াখুঁড়ি। এটাই হয়েছে নয়াবাজারের এই রাস্তায়। একদিন দুই দিন নয়, পয় নিষ্কাশনের লাইন সংস্কারের জন্য 1 বছর ধরে এভাবে রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। ভোগান্তি চরমে উঠেছে এবড়ো-থেবড়ো এই পথে চলাচলকারীদের। আমাদের যে মিল থেকে মাল আসে, মিল ঘরে ঢুকাতে পারছি না, ঘর থেকে মাল বের করতে পারছি না। দেশের উন্নয়নের জন্য কাজ করবে, ওটার জন্য আমাদের কোনো কথা না। আমাদের হচ্ছে কাজটা করে অল্প সময়ের ভিতরে যেন এটা পরিসমাপ্তি হয়। দুর্ভোগ শুধু নয়াবাজারেই সীমাবদ্ধ নেই।
এক পাশ কাটা রাস্তার প্রভাব পড়েছে বাবুবাজার সেতু পর্যন্ত। দক্ষিণবঙ্গ থেকে যারা ঢুকছেন তাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগছে এই রাস্তা পেরুতে। আমাদের সর্বমোট মনে করেন 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে গুলিস্তান পৌঁছতে মনের ঘাটের থেকে। আমরা এখানে প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা পার হইতেছে। মেয়ের বাড়িতে আসছি, এখন মনে হইতেছে আবার আমার মেয়ের বাড়িতে চলে যাই, রাত্রি থেকে ফজরের সময় বের হব। নয়াবাজার বা বাবুবাজার শুধু নয়, খোড়াখুড়ির ইট বালু সুরকি পাইপ আর গর্তে চলাচল করা দায় তাঁতিবাজার থেকে গুলিস্তানমুখী রাস্তায়ও। সরু হয়ে আসা এই রাস্তায় এক লাইনে কোনো মতে চলছে যানবাহন। রাস্তা তো 3 ভাগের 2 ভাগই আটকানো অবস্থা, তাই কি বাজে চলে, এক লাইনে চলতে হয় গাড়ি। 2-4 দিনে কাজটা কমপ্লিট করা দরকার, নাহলে আমাদের যে ভোগান্তি হইতেছে এটা তো বলতে পারুম না ভাই। এই পুরো দুর্ভোগ কবলিত এলাকা ঢাকা দক্ষিণ সিটির 32 নং ওয়ার্ডের অধীনে। এলাকার কাউন্সিলর স্বীকার করলেন 2 মাসের কাজ 8 মাসেও শেষ হয়নি, তবে এর দায় চাপালেন অন্যান্য সেবামূলক সংস্থার উপর। আমার এখানে ওয়াসা, ডিবিডেসা, তিতাস এগুলির সমস্যার কারণে আমার ধীরগতি হচ্ছে, আর তবুও আমি মনে করি খুব দূরত্বই কাজটা হচ্ছে। যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল হকের সাথে কথা হয় এ প্রসঙ্গে। তিনি বলেন, পরিকল্পনার সময়ই মাথায় রাখা দরকার সড়ক সংস্কার চলাকালীন জনভোগান্তি কিভাবে ন্যূনতম পর্যায়ে রাখা যায়। রাজধানী শহরের এই প্রবেশদ্বারগুলির মধ্যে আমি যদি রাস্তাটাকে কিছু অংশ ডিডাক্ট করে ফেলি, তার যেই ঋণাত্মক প্রভাব পড়বে সারা দিন, এটার অর্থনৈতিক ক্ষতি কিন্তু অনেক বেশি। কাজ দ্রুততমও করা যায়, সম্প্রসারিত করা যায়। ক্ষতির বিবেচনায় আমি বলবো এটাকে সংক্ষিপ্ত সময়ে করার জন্য। দীর্ঘদিন ধরে বাবুবাজার নয়াবাজারের সড়কটি খুঁড়ে রাখার কারণে এই সড়কে চলাচলরত সকল মানুষের সমস্যা হচ্ছে। স্থানীয়দের দাবি, যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কার করে তাদের মুক্তি দেওয়া হোক। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। বিমানবন্দর সড়ক ঢাকার ধমনী খ্যাত উত্তর দক্ষিণের প্রধান পথ। শহরের মধ্যে হলেও এটি জাতীয় মহাসড়কের অংশ। শুধু এটি নয়, আরও কয়েকটি রাস্তা আছে যেগুলো ঢাকা থেকে সোজা চলে গেছে বিভিন্ন জেলায়। এসব সড়কে যানবাহনের গতি কত হবে তা নির্ধারিত। সম্প্রতি সরকার মোটরযানের নতুন গতিসীমা ঘোষণা করেছে, যেখানে এক্সপ্রেসওয়ে সহ দেশের রাস্তাগুলোকে ভাগ করা হয়েছে 8টি শ্রেণীতে। সড়ক ভেদে প্রাইভেট কারের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 80 কিলোমিটার আর সর্বনিম্ন 3 হুইলার ও মোটরসাইকেলের 30 কিলোমিটার। প্রশ্ন উঠেছে একই সড়কে ভিন্ন ধরনের যানবাহনের আলাদা গতি নিয়ে। চালকরা বলছেন, এর ফলে দুর্ঘটনা কমা তো দূরের কথা, বরং বাড়বে। এটা একটা বাচ্চা পোলামেন্টে বললো এই কথাটা সে বুঝতে পারবো যে আসলে আমি গাড়ি চালাইতেছি, কোন গাড়িটার কত গতিতে চালানো উচিত। কারণ আমি চালাবো 30-এ, আমার পিছনে গাড়ি 60-এ এসে আমাকে মেরে দিবে। সম্ভব বলতে কিছু কিছু রুটে সম্ভব, আর সব রুটে তো সম্ভব না। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যাচাই বাছাই করেই সংশ্লিষ্টদের মতামতে নির্ধারণ করা হয়েছে গতিসীমা। যেটা আমরা নির্ধারণ করলাম, যদি সিটি কর্পোরেশন অর্থাৎ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমূহ যদি মনে করেন এটা আরও কম বেশ করা দরকার, তারা এটা করতে পারবে। আমরা একটা মানুষের সামনে, আমি বললাম একটা কোনো কিছু না থাকার চেয়ে থাকাটা ভালো। গতিসীমা নির্ধারণের এই প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মত বলছেন না বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর শামসুল হক। যার সক্ষমতা কম, সে কিন্তু সহজ সরল নিয়ম নীতি করা উচিত, যেটা সে হজম করতে পারবে। এক এক গাড়ির জন্য এক একটা গতি দিয়ে দিলাম, আরে রাস্তার সরল গতিটাই তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না। হিসাব বলছে দেশে জাতীয় মহাসড়ক 4000 কিলোমিটার, সেখানে 4 লেনের মহাসড়ক রয়েছে 750 কিলোমিটার। ফলে একাধিক গতিসীমার এই যানবাহন স্বল্প লেনের পথে কিভাবে একসাথে চলবে, প্রশ্ন উঠেছে তা নিয়ে। 2030 সালের মধ্যে সরকার দেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ 50% নিচে নামিয়ে আনতে চায়। সে লক্ষ্যে সম্প্রতি যানবাহনের গতিসীমা নির্ধারণ করা হয়েছে। তবে নিয়ে প্রশ্ন উঠেছে যারা যানবাহন চালক এবং যানবাহন এবং সড়ক বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের মনে। তারা বলছেন, একই সড়কে একাধিক যানবাহনের ভিন্ন ভিন্ন যে গতিসীমা করা হয়েছে তা মোটেই বিজ্ঞানসম্মত হয়নি, বরং ভিন্ন ভিন্ন সড়কের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন গতিসীমা করা দরকার ছিল, অন্তত বাংলাদেশের ক্ষেত্রে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।
ক্লান্তির অবসান, আড্ডা কিংবা সাধারণ যে কোনো প্রয়োজনে চকলেটের জুড়ি মেলা ভার। চকলেট যেন মিলেমিশে একাকার হয়ে যায় সাধারণের জীবনে। তাই তো ইন্টারন্যাশনাল কোকো অর্গানাইজেশনের হিসেবে 2024 সালে বিশ্বজুড়ে কোকোর বাণিজ্য হবে $18 বিলিয়ন, 6.5% প্রবৃদ্ধিতে 2030 সালে যা পৌঁছাতে পারে 25 বিলিয়নে। তবে প্রকৃতি আর মানুষের হিসেবে করমিল হয়ে গেল। এল নিনোর প্রভাবে কোকোর মূল উৎপাদনকারী দেশ আইভরি কোস্ট আর ঘানায় কমেছে উৎপাদন, সাথে যুক্ত স্থানীয় পর্যায়ের যুদ্ধ আর ধাতব খনিতে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি। ফলাফল, বছর ব্যবধানে কোকোর উৎপাদন কমেছে 18%। উৎপাদন কমার সাথে সাথে বেড়েছে কোকোর দামও। ইন্টারন্যাশনাল কোকো অর্গানাইজেশনের হিসেবে 2023-এ যেখানে $2,500 টন দরে বিক্রি হতো, 2024-এ তা আকাশচুম্বী। বর্তমানে যা সর্বোচ্চ $13,000। খাত সংশ্লিষ্টরা বলছে এবছর তা পৌঁছাতে পারে $20,000। আবহাওয়াজনিত সমস্যা সহসা সমাধানের নয়, আর স্থানীয় পর্যায়ের গৃহযুদ্ধ চলছে দশকের পর দশক। প্রযুক্তির উৎকর্ষতার সকল যন্ত্রপাতি বানাতে যে ধরনের খনিজ প্রয়োজন তার সিংহভাগ যোগান দেয় আফ্রিকা। খনিত বিনিয়োগ আকর্ষণীয় হওয়ায় ব্যবসায়ীরা ঝুঁকছেন তাতে। তাই কোকো এখন বিশ্বজুড়ে মাথা ব্যথার অন্যতম কারণ। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই কোকো থেকে উৎপাদিত সকল পণ্যের দামের ঊর্ধ্বমুখিতা যে থামবে না তা এখনই ফুটে উঠছে সবখানে। নুসরাত মৌমি, চ্যানেল 24। মুঠোফোনের কিওয়ার্ড স্ক্যানার গরুর কানে লাগানো বারকোডে ধরলেই বের হয়ে আসছে গরুর জন্ম তারিখ, জাত, খাদ্যাভ্যাস, রোগসহ বিভিন্ন তথ্য। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রায় সব খামারেই গরুর আনা হয়েছে এমন ডিজিটাল পরিষেবার আওতায়। এমনকি মৃত গরুরও তথ্য জানা যাবে এখান থেকে। গরুর কানে যে বারকোড লাগানো হয়েছে, এতে হয়তো আপনারা জানতেছিলেন কোনটা কোন জাতের গরু, একটা পরিচয় থাকলো। আমার 12টা গাভীর কানে বাইকট লাগানো হয়েছে। যদি কোনো দুর্ঘটনা হয় এটা পানি সম্পদ থেকে সহযোগিতা করবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন এলডিটিপির প্রকল্পের আওতায় গবাদি পশু নিবন্ধনের বিশেষ এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক ফর লাইভস্টক ইনফরমেশন। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এতে গবাদি পশুর মালিক, বাড়ির ঠিকানা, বয়স, এমনকি গবাদি পশু জবাই করা হলে বা মারা গেলে সেই তথ্য হালনাগাদের সুযোগ রয়েছে। কানে বারকোড থাকবে, সেই বারকোড মেশিন রিড করতে পারবে এবং এই রিড করলে অ্যানিমালটার জাত কী, বয়স কত, এর কোন উপজেলায়, কোন জেলায়, মালিকের নাম কি, এই সব ডিটেল তথ্য চলে আসবে। অ্যানিমালটাকে ট্রেস করা যাবে। এমনকি যদি অ্যানিমালটা বিক্রি হয়ে যায়, হাত বদল হয়, সেটা ট্র্যাকিং করা যাবে। গবাদি পশুর ডেটাবেস করা থাকলে বিদেশে মাংস রপ্তানিতে সুবিধা হবে বলে জানান এই কর্মকর্তা। অ্যানিমালকে ডিটেক্ট করা এটি অন্যতম গুরুত্বপূর্ণ। এটা জাত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এটা ফুডের ট্রেসিবিলিটি, যে যারা কনজিউমার মাংস খাবে বা দুধ খাবে তাদের জানার অধিকার আছে যেটা কোথা থেকে আসলো, উৎস কোথায়। ইভেন রপ্তানি বাজার উন্মুক্ত করতে হলে আমাদের অ্যানিমেলের ট্রেসিবিলিটি দরকার। প্রাথমিকভাবে দেশের 16টি উপজেলার 50,000 গবাদি পশুকে 2025 সালের মধ্যে অনলাইন নিবন্ধনের আওতায় আনা হবে। প্রথম ধাপে নিবন্ধন করা হবে দুগ্ধজাত গরু ও মহিষ। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা। 3 বছর ধরে 1200 কেজি ওজনের এই গরুটি লালন পালন করছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও গ্রামের মহসিন মিয়া। এবছর তুলবেন কোরবানির হাটে। দাম ধরেছেন 10 লাখ টাকা। 2 মাস আগে আমি মাফাইছিলাম প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে, তার ওজন আছিল 1150 কেজি প্লাস, এখন 1200 কেজি প্লাস। আমি আশা করি এটা 2024 সিলেটের মধ্যে সর্বপ্রথম গরু, এটা এর উপরে কোনো গরু নাই। এটা আমি জানি যেটা এবার সেল হবে ইনশাল্লাহ। জেলার খামারগুলোতে বিভিন্ন জাত আর রঙের কোরবানির গরু প্রস্তুত করছেন খামারিরা। এক একটির ওজন 500 থেকে 1000 পর্যন্ত। বলছেন দেশীয় পদ্ধতিতে দেশীয় খাবার খাইয়ে বড় করেছেন এসব গরু। সব কিছুর দাম বেশি, আমরা যে শ্রম দিই শ্রমের ক্ষেত্রে এগুলো লাভও না। খাদ্যর অতিরিক্ত দামের কারণে আমরা শঙ্কিত আছি লাভের দিক থেকে আর কি, কীরকম লাভটা বই হিসাবে। খাদ্যর দাম হিসাবে আসলে গরু লালন পালন করাটা খুবই কষ্টকর হয়ে হয়েছে আমরা খামারের জন্য।
তবে বাজারে ভারতীয় গরুর প্রবেশ বন্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। বাইরের গরুগুলো যদি বাংলাদেশে পছন্দ না করে তাহলে আমরা উচিত মূল্য পাইব। ভারতের গরু আইয়া বুড়ি জায়গা আমরা ব্যবসা বাণিজ্য কম হইতাছে, যদি না আয়তে আমরা এইগুলা বেশি পাইমু। এবার খামারিরা বেশ লাভবান হবেন বলে আশা প্রাণী সম্পদ কর্মকর্তার। আমার এখানকার চাহিদা মিটিয়ে আমরা যদি প্রয়োজন মনে করি অন্য জেলায় যদি চাহিদার দরকার পড়ে সেখানে ঘাটতি থাকে আমরা এখান থেকে সরবরাহ করে সেটা তার পূরণ করে দিতে পারবো। উপজেলার যে তথ্য আছে সেই তথ্য মতে এখানে কোনো ভারতীয় গরু আসতেছে না, আর সেই দিক থেকে আমি মনে করি যে আমার খামারি যারা আছে তারা ন্যায্য মূল্য পাবে। জেলায় এবার কোরবানির গরুর চাহিদা প্রায় 90,000। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নেভারকুজেন থেকে এখন নেভার লুজেন। বেয়ার লেভারকুজেন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন বিস্ময়। অনেকটা অচেনা ফুটবলারদের নিয়ে কোচ শাবি আলোনসোর ঝলকে ঝলসে দেয়া এক ক্লাব, যার ছটা জার্মানি ছাপিয়ে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেনের মতো ফুটবল সমৃদ্ধ দেশগুলোতেও গিয়ে পড়েছে। টানা 51 ম্যাচ অপরাজিত। ইতিহাস ইতিমধ্যেই হয়ে গেছে। আর্সেনাল আর ইউভেন্টাস বাদে আর কেউই যা ইউরোপের শীর্ষ লিগে করে দেখাতে পারেনি। কিন্তু ইতিহাস না গড়ার আক্ষেপ যেমন আছে, তেমনি আছে নতুন আরেক ইতিহাসের হাতছানি। মাত্র 1 পয়েন্টের জন্য বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের রেকর্ড 91 পয়েন্ট ছোঁয়া হয়নি লেভারকুজেনের। আক্ষেপ নেই কোচের, অপরাজিত থাকাটাই তার কাছে বাড়তি কিছু। বাকি 2 ম্যাচ জিতলে 2 ট্রফি যেমন আসবে, হবে ট্রেবল জয়, তেমনি অপরাজিত থেকেই মৌসুম শেষ করতে পারবে, যা কিনা 50 দশকের পর আর কোনো ক্লাব পারেনি। বুধবার ইউরোপা লিগ ফাইনাল আতালান্তার বিপক্ষে, শনিবার জার্মান কাপ ফাইনাল কাইজার স্লটানের সাথে। ক্লাবের প্রধান নির্বাহী ফার্নান্দো কারো সতর্ক করে দিয়েছেন প্রতিপক্ষকে। মাঠে বসে কীর্তি দেখেছেন রুডি ফলার। মাত্র বছর 2 আগেও যিনি ছিলেন এই ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর, এখন জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবির। বর্তমান স্পোর্টিং ডিরেক্টর সাইমন রলফেস এখানেই থামতে চান না। লেস্টার সিটির মতো হারিয়ে যেতে চান না, বরং হতে চান ইউরোপের পাওয়ার হাউস। তাই তো আপাতত উদযাপনের অপেক্ষা। আগামী রোববার লেভারকুজেনবাসীর সাথে উৎসব করবে শাবি আলোনসোর দল। 1, 2 নাকি 3 ট্রফি সঙ্গী হবে তাদের? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। হামজা চৌধুরীর অপেক্ষায় বাংলাদেশ। অপেক্ষা না ফুরলেও এসেছে স্বস্তির খবর। কাগজে কলমে বাংলাদেশি হওয়ার কার্যক্রম শুরু হয়েছে। লন্ডনে পাসপোর্ট করতে গিয়ে হামজা ও তার পরিবারের ভোগান্তির খবরে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। সে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে ফুটবল ফেডারেশন। রাষ্ট্রদূত নিজের হামজা ফ্যামিলির সাথে কথা বলেছে। পরবর্তীতে হামজা যখনই যাবে তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবে দূতাবাস থেকে, আর আমরাও যোগাযোগের মধ্যে রয়েছি। জুন উইন্ডোর ক্ষণগণনা চলছে। এই সময়ে যুক্তরাজ্য প্রবাসী হামজাকে বাংলাদেশ দলে পাওয়ার কোনো সুযোগ নেই। বাহুফের লক্ষ্য সেপ্টেম্বর উইন্ডো। ফিফা বা ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে যে দাপ্তরিক কাজ বাকি, প্রবাসী ডিফেন্ডারের জন্য সে প্রস্তুতিও নিয়ে রাখছে ফেডারেশন। ইতিমধ্যেই জানেন আমরা জামাল প্লাস তারিক কাজী এই নিয়ে কাজ করেছি। তো আমরা পরবর্তী যে পদক্ষেপ আমরা অলরেডি কাজ শুরু করেছি। আমরা নেক্সট ফিফা উইন্ডো সেপ্টেম্বরের টার্গেট ধরেই কাজ করছি। মোহামেডানের মালি ফুটবলার সুলেমান দিয়াবাতেকেও বাংলাদেশের নাগরিক করে জাতীয় দলের নিতে ইতিবাচক বাফুফে। তার সাথেও কথা হয়েছে কর্মকর্তাদের। দিয়াবাতের সাথে কিন্তু আমরা বসেছিলাম। তো তার কাছ থেকে আমাদের জানার ছিল যে আমরা তার পাসপোর্ট, যেমন এলিটার নাইজেরিয়ান পাসপোর্ট কিন্তু তাকে হ্যান্ড ওভার করতে হয়েছিল নাইজেরিয়ান অথরিটির কাছে। এরকমভাবে তার কাছ থেকেও জানার ছিল। লাস্ট সে জানিয়েছে যে এরকম সে ডুয়েল সিটিজেন নিতে পারবে। তো পরবর্তীতে আমাদের এখন ইমিগ্রেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ শুরু করছি, যাতে তার ইমিগ্রেশনে বাংলাদেশে অবস্থানকালের সময়টা আমরা জানতে পারি। এটা ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ফর ফিফার অ্যাপ্লিকেশনের জন্য। থাইল্যান্ডে ফিফা ও এএফসি কংগ্রেসে ফিলিস্তিনের পক্ষে কথা বলে এসেছে বাংলাদেশ। সেখান থেকে ফিরে ফেডারেশন সাধারণ সম্পাদক জানালেন 2 সংস্থারই আয় বেড়েছে, তাই বাফুফেও অনুদান বৃদ্ধির প্রত্যাশায়। ওইখানে আমরা প্যালেস্তাইনের পক্ষে অবস্থান নিয়েছি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।